আমার প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং প্রত্যেকে নিজের নিজের বাড়িতে আছো। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যৌনজনন কাকে বলে। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনে অপত্যজীব সৃষ্টি হয় তাকে বলা হয় যৌনজনন। অর্থাৎ যৌনজননে দুটি বিপরীত জননকোষ প্রয়োজন। একটি কোষকে আমরা বলবো পুংগ্যামেট, আর একটি কোষকে বলবো স্ত্রীগ্যামেট। এই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনে উৎপন্ন হবে জাইগোট, যা বা বাংলায় যাকে আমরা বলি ভ্রূণাণু। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন আলোচনা করতে আমরা সমগ্র আলোচনার বিষয়টাকে তিনটে স্টেপে ভাগ করব। প্রথম হচ্ছে একটি সপুষ্পক ফুলের গঠন, দ্বিতীয় হচ্ছে পরাগযোগ এবং তৃতীয় হচ্ছে নিষেক। ফুল কাকে বলবো না, তো উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে ফুল, বা আমরা এরকম ভাবে বলতে পারি যে ফুল হচ্ছে একটি পরিবর্তিত বিটপ যা উদ্ভিদ দেহে জননাঙ্গ হিসাবে কাজ করে। যে সমস্ত উদ্ভিদে ফুল থাকে তাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। আমরা সেই সপুষ্পক উদ্ভিদের যৌনজনন আলোচনা করছি। একটি আদর্শ ফুল কাকে বলবো? যে ফুলের সমস্ত স্তবক থাকে, মূলত চারটে স্তবক, যেমন বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এই চারটি স্তবক থাকে, তাকে বলা হয় আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল। আমাদের খুব পরিচিত ফুল জবা একটা সম্পূর্ণ ফুল। জবা ফুলের প্রথম স্তবক হচ্ছে বীতি। এটি একদম ফুলের একদম বাইরের স্তবক, বর্ণ সবুজ। বীতি গঠিত হয় পাঁচটি, বিশেষ করে জবা ফুলের বীতি গঠিত হয় পাঁচটি বৃত্তাংশ দ্বারা। বীতির কাজ কুঁড়ি অবস্থায় ফুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, এবং যেহেতু এর বর্ণ সবুজ সেজন্য স্থলক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। দ্বিতীয় স্তবক দলমণ্ডল। দলমণ্ডল ফুলের বাইরে থেকে দ্বিতীয় স্তবক। দলমণ্ডল সাধারণত উজ্জ্বল বর্ণের হয়, জবা ফুলের ক্ষেত্রে বর্ণ হচ্ছে লাল। দলমণ্ডলের আরেকটি বৈশিষ্ট্য, এটি সুমিষ্ট গন্ধযুক্ত। দলমণ্ডল গঠিত হয় কতগুলি অংশ দ্বারা, প্রত্যেকটা অংশকে বলা হয় দলাংশ বা পাপড়ি। এই জবা ফুলের ক্ষেত্রে পাঁচটি দলাংশ আছে, 1, 2, 3, 4, 5। দলমণ্ডলের কাজ পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, এবং যেহেতু এটি উজ্জ্বল বর্ণের এবং সুমিষ্ট গন্ধযুক্ত সেজন্য এটি পরাগযোগে সময় কীটপতঙ্গকে আকর্ষণ করে এবং পরাগযোগ ও নিষেকে সাহায্য করে। ফুলের তৃতীয় স্তবকের নাম পুংস্তবক। এটি ফুলের জননাঙ্গ। পুংকেশরের প্রতিটি বা পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। একটি পুংকেশর গঠিত হয় একটি লম্বা দণ্ডাকার অংশ, একে বলা হয় পুংদণ্ড, এবং এর মাথায় স্ফীত পরাগধানী। পরাগধানী মধ্যে উৎপন্ন হয় হলুদ বর্ণের পরাগ বা রেণু। চতুর্থ স্তবকের নাম গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক, যা গঠিত হয় এক বা একাধিক গর্ভপত্র দ্বারা। স্ত্রীস্তবক মূলত তিনটে অংশে বিভক্ত: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভমুণ্ডটি উপরে থাকে, তারপর ফাঁপা লম্বা নলাকার গর্ভদণ্ড, আর নিচে স্ফীত গর্ভাশয় বা ডিম্বাশয়। এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে উৎপন্ন হয় স্ত্রী রেণু বা ডিম্বক। যৌনজননের দ্বিতীয় পর্যায় পরাগযোগ। পরাগযোগ বলতে আমরা কি বুঝবো? ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় পরাগযোগ বা পলিনেশন।
পরাগযোগ বা পলিনেশন তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি উপায়ে হতে পারে। প্রথম, একই ফুলের মধ্যে হতে পারে। দ্বিতীয়, একই গাছের দুটি ফুলের মধ্যে হতে পারে। তৃতীয়, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে হতে পারে। পরাগযোগ দু প্রকারের। প্রথম হচ্ছে স্বপরাগযোগ, যা দেখা যায় সিম, টমেটো প্রভৃতি উদ্ভিদে। আর দ্বিতীয় হচ্ছে ইতর পরাগযোগ, যা দেখা যায় তাল, পেঁপে, লাউ প্রভৃতি উদ্ভিদে। স্বপরাগযোগ বলতে আমরা কাকে বলবো বা কি বুঝবো? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলেরই বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের উপর পড়ে বা পতিত হয়, তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। যেমন প্রথম ছবিটায় আমি দেখাচ্ছি, দেখো ফিগার 1 এবং ফিগার 2 হচ্ছে সেলফ পলিনেশন। ফিগার 1-এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে একই ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ছে, এটা হচ্ছে স্বপরাগযোগ। বা ফিগার 2-এর ক্ষেত্রে একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে, এটাও সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। ইতর পরাগযোগ কাকে বলবো? যখন কোনো একটি ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। দেখো ফিগার 3 বা 3 নম্বর ছবিতে আমি দেখাচ্ছি যে একটা গাছের পরাগরেণু অন্য গাছের গর্ভমুণ্ডে গিয়ে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে একটা ইতর পরাগযোগের উদাহরণ। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ দুটোর ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। স্বপরাগযোগের যেমন সুবিধা হচ্ছে, স্বপরাগযোগের কোনো বাহকের প্রয়োজন হয় না। দ্বিতীয়, এক্ষেত্রে রেণুর অপচয় কম হয়। এর অসুবিধা হচ্ছে স্বপরাগযোগের যে সমস্ত জীব উৎপন্ন হয়, তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, ফলে যা পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে পারে না এবং সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কম হয়। ইতর পরাগযোগের সুবিধা হচ্ছে, ইতর পরাগযোগে যে সমস্ত জীব উৎপন্ন হয়, সেই জীবের প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি, অর্থাৎ এরা সংকট তেজ সম্পন্ন। এদের মান এবং বীজ দুটোরই, এদের বীজের মান বা কোয়ালিটি উন্নত, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি। আর অসুবিধা হলো বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে এই ইতর পরাগযোগ ঘটে, সেই জন্য বিশুদ্ধতা নষ্ট হতে পারে এবং ইতর পরাগযোগ বাহকের উপর সর্বদা নির্ভরশীল। 3 নাম্বার, ইতর পরাগযোগে যেহেতু বাহকের উপর নির্ভরশীল, সেজন্য এক্ষেত্রে রেণুর অপচয় অধিক হয়। ইতর পরাগযোগে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহক প্রয়োজন হয়। বাহক কাকে বলবো না, তো যে সমস্ত এজেন্ট বা এর মাধ্যমে ইতর পরাগযোগে রেণু স্থানান্তরিত হয়, তাদেরকে বলা হয় বাহক। বাহক হিসাবে আমরা জানি বায়ু, জল, পতঙ্গ এবং পাখির নাম। বায়ু, প্রথম আমাদের বিষয় হচ্ছে বায়ু। যে সমস্ত ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে হয়, তাদেরকে বলা হয় বায়ু পরাগী ফুল। উদাহরণ ধান, গম, ভুট্টা, জোয়ার ইত্যাদি। এই বায়ু পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্য, ফুলগুলি ক্ষুদ্র, বর্ণহীন এবং গন্ধহীন। দ্বিতীয়, ফুলগুলির পরাগরেণু খুব ক্ষুদ্র, ফলে তারা সহজে বাতাসে ভাসতে পারে। তৃতীয়, পরাগধানীগুলি লম্বা, যা দলমণ্ডলের বাইরে থাকে, ফলে পরাগরেণুগুলি সহজেই ফুলের বাইরে থেকে বিস্তার লাভ করতে পারে। চতুর্থত, গর্ভমুণ্ড রোমশ, প্রক্ষল এবং আঠালো, ফলে যা বাইরে বা বায়ুতে ভেসে বেড়ানো রেণুগুলি ধরতে পারে সহজেই। দ্বিতীয়, জলপরাগী ফুল। যে সমস্ত ফুলের পরাগযোগ জল মাধ্যমে হয়, তাদের বলা হয় জলপরাগী ফুল। উদাহরণ হিসাবে আমরা বলবো পাতাঝাঁঝি এবং পাতা শ্যাওলার নাম। এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র,
দ্বিতীয়, পরাগরেণু হালকা হওয়ায় সহজেই জলের উপরে ভেসে বেড়ায় এবং নিমজ্জিত উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রীস্তবকটি পেঁচানো দীর্ঘ হয় এবং পরাগযোগের সময় যা জলের উপরে উঠে আসে। তৃতীয়, পতঙ্গ পরাগী ফুল। যে সমস্ত ফুলের পরাগযোগ বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে হয় তাদেরকে বলা হয় পতঙ্গ পরাগী ফুল। উদাহরণ আম, সূর্যমুখী ইত্যাদি। এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলি আকারে বড় এবং উজ্জ্বল বর্ণের হয়। দ্বিতীয়ত, ফুলের মিষ্টি গন্ধ এবং রস থাকে, যার ফলে কীটপতঙ্গ সহজেই আকর্ষিত হয়। তৃতীয়, গর্ভমুণ্ড মসৃণ এবং আঠালো হয় এবং এই ফুলের পরাগরেণু সুস্বাদু প্রকৃতির হয়। চতুর্থ, পক্ষী পরাগী ফুল। যে সমস্ত ফুলের পরাগযোগ পাখির মাধ্যমে হয় তাদেরকে বলা হয় পক্ষী পরাগী ফুল, যেমন পলাশ, শিমুল, মাদার ইত্যাদি। এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলি বড় এবং উজ্জ্বল বর্ণের হয়। দ্বিতীয়, ফুলে মকরন্দ বর্তমান, যার ফলে পাখিগুলি আকর্ষিত হয়। তৃতীয়, ফুলের পরাগধানীগুলি পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন প্রক্রিয়ার তৃতীয় পর্যায় হল নিষেক। নিষেক কাকে বলবো? যে পদ্ধতিতে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ মিলিত হয়, অর্থাৎ পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক প্রক্রিয়া আমাদের জানার আগে আমরা প্রথমে জানব পুংরেণু বা পুংগ্যামেট, পুংরেণু থেকে কিভাবে পুংগ্যামেট উৎপন্ন হচ্ছে। পরাগধানীতে উৎপন্ন হয় পুংরেণু বা পুরুষ রেণু। পুংরেণুর বাইরে থাকে রেণু বহিঃত্বক, যেটি কঠিন, এবং ভিতরে থাকে রেণু অন্তঃত্বক, এবং রেণু অন্তঃত্বকের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে সেখানে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে মোট 3টি কোষ গঠন করে বা 3টি নিউক্লিয়াস গঠন করে। যখন পরাগরেণুটি বা রেণুটি গর্ভমুণ্ডে এসে পৌঁছায় তখন রেণু অন্তঃত্বক, রেণু বহিঃত্বকের মধ্য দিয়ে রেণু বহিঃত্বকের মধ্যে থাকা ছিদ্র দিয়ে বেরিয়ে এসে লম্বা একটা নল গঠন করে। এই নালিকাটাকে আমরা বলছি পরাগ নালিকা। পরাগ নালিকার সামনে থাকে নালী নিউক্লিয়াস এবং এই নালী নিউক্লিয়াসের পশ্চাতে থাকে 2টি পুংগ্যামেট। আমরা আগে স্ত্রীস্তবকের গঠন আলোচনা করেছি। স্ত্রীস্তবক গঠিত হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, এই 3টি অংশ নিয়ে। গর্ভাশয়ের ভিতরে যে স্ত্রীরেণুটি থাকে, স্ত্রীরেণু বিভাজিত হয়ে মোট 8টি কোষ গঠন করে। এর মধ্যে প্রথম বিভাজনটি ঘটে মিওসিস, তারপর ঘটে মাইটোসিস। স্ত্রীরেণুর মোট 8টি কোষ নিম্নলিখিতভাবে সজ্জিত হয়। প্রথম পর্যায়ে থাকে 3টি কোষ, মধ্যে 2টি, পশ্চাতে 3টি। প্রথমে থাকা বা ডিম্বক মূলের দিকে থাকা প্রথম কোষ দুটিকে বলা হয় সহকারী কোষ। সহকারী কোষের পশ্চাতে থাকে স্ত্রীগ্যামেট। আর এই সহকারী কোষ এবং স্ত্রীগ্যামেটকে একত্রে আমরা বলবো গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের ঠিক 180 ডিগ্রি বিপরীত দিকে থাকছে 3টি কোষ। এই 3টি কোষকে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি বা অ্যান্টিপোডিয়াল সেল। গর্ভযন্ত্র এবং প্রতিপাদক কোষ সমষ্টির মধ্যে থাকছে 2টি কোষ, এদেরকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। এরা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবার পরাগরেণু এসে পৌঁছালো গর্ভমুণ্ডের উপরে। এরপর পরাগ রেণুর যে পরাগ নালিকা সেটি ক্রমশ চাপ দিয়ে গর্ভদণ্ডের ভিতর দিয়ে প্রবেশ করতে শুরু করে এবং গর্ভাশয়ের ভিতরে সংঘর্ষে নালিকা নিউক্লিয়াস এবং সম্মুখভাগে থাকা 2টো সহকারী কোষ বিনষ্ট হয়। ফলে পুংগ্যামেট 2টি তখন উন্মুক্ত হয়। দুটি পুংগ্যামেটের মধ্যে একটির সহিত মিলিত হয় স্ত্রীগ্যামেট। তাহলে
একটি পুংগ্যামেটের সহিত মিলিত, তাহলে একটি পুংগ্যামেটের সহিত স্ত্রীগ্যামেটের মিলনে উৎপন্ন হলো জাইগোট। জাইগোটের ক্রোমোজোম সংখ্যা n+n সমান 2n এবং দ্বিতীয় পুংগ্যামেটের সহিত মিলিত হয় নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n, পুংগ্যামেট n। তাহলে পুংগ্যামেট, অপর পুংগ্যামেট এবং নির্ণীত নিউক্লিয়াস মিলিত হয়ে গঠন করে শস্য নিউক্লিয়াস। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে একই সাথে দুটি জনন সম্পন্ন হয়। সেই জন্য এই প্রকার জনন পদ্ধতিকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বৈত নিষেক।